নমস্কার সবাইকে। জয় হিন্দ। সামনেই কেপি পরীক্ষা, ঠিক আছে? তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে, মন খারাপ করার কিছু নেই। ফোকাস করো। আজকে তোমরা যদি প্রিলি পাস করো, কালকে মেন্সে বসবেই, ঠিক আছে? তো এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। সুযোগ পেয়েছো, সুযোগটাকে কাজে লাগাও। অনেক ছেলেই আছে যে ভালো করে পড়াশোনা করতে চাইছে, ঠিক আছে? পড়াশোনা করছেও। তো তাদের জন্য কেপি এক্সাম রয়েছে সামনে। পড়াশোনা করো, ভালো করে দাও। আমি আমার এক্সপিরিয়েন্সের হিসাবে হিস্ট্রি সাবজেক্টের যে 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 টপিকগুলো ভালো করে পড়া উচিত পরীক্ষার জন্য, ঠিক আছে, সেগুলো আমি আজকে ভিডিও আকারে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই দেখবে, না লাগলে নাও দেখতে পারো, তোমাদের পার্সোনাল ব্যাপার এটা। আর হ্যাঁ, আমি অবশ্যই এটা বলবো যে এটা স্পিডে দেখবে, তোমাদের সময়টা কম লাগবে, ঠিক আছে? আমি বেশি ফালতু গল্প করবো না, যতটা সম্ভব কাজের গল্প করবো, ঠিক আছে? তবু তোমরা নিজের সময় বাঁচানোর জন্য একটু স্পিড দেখবে, ঠিক আছে? মানে দুগুণা স্পিড করে দেখবে। দুগুণা না পারলেও 1.75 দেখবে। তো আমি সময় নষ্ট করছি না, চলো বলে দিচ্ছি কোন কোন টপিক আমাদের পড়া উচিত, ঠিক আছে, বা কোন কোন পয়েন্টগুলো পড়া উচিত। দেখো, প্রথমেই একটা যুগ রয়েছে, তাম্রপ্রস্তর যুগ। এই যুগে কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলো বলছি, ঠিক আছে? চেলকো কথার অর্থ হচ্ছে তামা। এই যুগে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে। তামাই ছিল মানুষের প্রথম ব্যবহার করা ধাতু। নেক্সট পয়েন্ট হচ্ছে তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো। তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো। কিছু গৃহপালিত পশু ছিল, গরু, ভেড়া, শুয়োর, মোষ। এরপর আসছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কার করে যে ফ্রেসোয়া জারিচ, ইনি ফরাসি থেকে একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন। 1974 সালে যে ফ্রেসোয়া জারিচ হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কার করে, ঠিক আছে? হরপ্পা সভ্যতা দক্ষিণ এশিয়ার একটি সভ্যতা ছিল। 1921 সালে দয়ারাম সাহানি এটি পাঞ্জাবের মন্টগোমেরি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে এই সভ্যতার সন্ধান পেয়েছিলেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় আরেকজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, তিনি বাঙালি ছিলেন। 1922 সালে সিন্ধু নদীর পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো অর্থাৎ মৃতের স্তূপ শহরটি সন্ধান পান। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামটি কে এখন প্রথম? না, জন মার্শাল, ঠিক আছে? এটা জানতে হবে। 14টি কার্বন ডেটিং কার্বন 14 ডেটিং পরীক্ষার সাহায্যে হরপ্পা সভ্যতার সময়টা নির্ধারণ করা হয়েছিল, যে কত সময় হয়েছে, কী ব্যাপার, ঠিক আছে? নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা ছিল একটি নদীমাতৃক সভ্যতা। এটা কিন্তু পরীক্ষায় বহুতবার আসে, ঠিক আছে? হরপ্পা সভ্যতা একটি নদীমাতৃক সভ্যতা। নেক্সট হচ্ছে আচ্ছা, হরপ্পা সভ্যতার কিছু বিস্তার রয়েছে, এগুলোও কিন্তু পরীক্ষা আসে। উত্তরে ছিল মান্ডা, দক্ষিণে ছিল দাইমাবাদ, পূর্বে ছিল আলমগীরপুর। আচ্ছা, প্রদেশগুলো, রাজ্যগুলো একটু বলি, ঠিক আছে? উত্তরে ছিল মান্ডা, জম্মু কাশ্মীরের। দক্ষিণে ছিল মহারাষ্ট্রের দাইমাবাদ। পূর্বে ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর। পশ্চিমে ছিল বালুচিস্তানের সুক্তা জন্দর, ঠিক আছে, সুক্তু জন্দর। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে অবস্থিত। যে যে সভ্যতাগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত আছে, ঠিক আছে, সেগুলো একটু বলে দিচ্ছি। মহেঞ্জোদারো সিন্ধু বা ইন্দাস নদীর তীরে অবস্থিত। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাভা নদীর তীরে অবস্থিত। কালিবঙ্গান বানওয়ালি জাঘোয়া নদীর তীরে অবস্থিত। ধলাবেরা লুনি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? বর্তমানে রাখি গারোহি এটা হরিয়ানাতে অবস্থিত। রাখি গারোহি নামক একটা জায়গা হরিয়ানাতে অবস্থিত আছে। এটা হরপ্পা সভ্যতার বৃহত্তম অঞ্চল হিসাবে পরিচিত, ঠিক আছে? হরপ্পা সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেম। ঘোড়া ও লোহার ব্যবহারেই ছিল, ওরা জানতো না, ঠিক আছে? তাহলে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মানুষ লোহা বা ঘোড়ার ব্যবহার জানতো না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লাইন।
লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা টপিক। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। হরপ্পা সভ্যতায় মানুষ প্রথম তুলা চাষ করে। নেক্সট পয়েন্ট হচ্ছে নেক্সট পয়েন্টটি মহেঞ্জোদারোর আয়তনের দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 108 ফুট। মহেঞ্জোদারোতে বিশ্বের বৃহত্তম শস্যাগার পাওয়া গেছিল, ঠিক আছে। স্নানাগারও রয়েছিল। লোথাল 1953 সালে এস.আর. রাও এইটি আবিষ্কার করেছিল। বিশ্বের প্রাচীনতম বন্দর ছিল ও পোতাশ্রয় লোথালে তৈরি হয়েছিল। বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর ও পোতাশ্রয় লোথালেই তৈরি হয়েছিল, ঠিক আছে। সুরকোট্টা ঘোড়ার অস্থি মালা তৈরির কারখানা, এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন। বৈদিক সভ্যতা জানতে হবে। প্রধানত আর্যরা এসেছিল দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে। বৈদিক সভ্যতায় প্রচুর লোহার প্রচলন ঘটেছিল। হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, এটা জানতে হবে। হরপ্পা সভ্যতা ছিল নগর সভ্যতা, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, জানতে হবে। আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ, এটা জানতে হবে কিন্তু। আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। আর্য হলো একটি ভাষাগত ধারণা। বৈদিক সাহিত্য কী কী রয়েছে দেখো, 4টা বেদ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টি বেদে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদাঙ্গ, এই নিয়ে বিশাল বৈদিক সাহিত্য গড়ে উঠেছে, ঠিক আছে। সমগ্র আর্য জাতির প্রাচীনতম সাহিত্যের নাম বেদ, জানতে হবে। সমগ্র আর্য জাতির প্রাচীনতম সাহিত্যের নাম বেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, খুবই ইম্পর্টেন্ট লাইন। প্রাচীন ঋষিরা এই ঈশ্বরের বাণী শ্রবণ করেছিলেন বলে বেদকে বেদকে শ্রুতি বলা হয়। প্রাচীনকালে ঋষিরা ঈশ্বরের এই বাণী শ্রবণ করেছিলেন, ওই যে ভগবান বলেছিলেন সেগুলো শুনেছিলেন, তার জন্য বেদকে শ্রুতি বলা হয়। বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ববেদ বললাম এখানেই। এই 4টি বেদের মধ্যে ঋগ্বেদই প্রাচীনতম। সব থেকে পূর্ণ বেদ কোনটা? ঋগ্বেদ, পরীক্ষা এসেছে, এটা জানতে হবে। প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বললাম এক্ষুনি। সংহিতা পদ্যে লেখা, ব্রাহ্মণ অংশ গদ্যে লেখা, ঠিক আছে। খুব এখন কোশ্চেন যেহেতু খুব ডিপলি দিচ্ছে, তো জানতে হবে ডিপ থেকে একদম কোথা থেকে কোশ্চেন আসছে কী ব্যাপার। উপনিষদ বেদের শেষ ভাগ, তাই বেদান্ত বা বেদের অন্ত নামে পরিচিত। উপনিষদকে বেদান্ত বলা হয়, জানতে হবে। 108টি উপনিষদ আছে এবং 13টি গুরুত্বপূর্ণ। মুন্ডক উপনিষদ হলো বৃহত্তম উপনিষদ, ঠিক আছে। মুন্ডক উপনিষদেই সত্যমেব জয়তে শব্দটি আছে, তোমরা এটা নিশ্চয়ই জানো। মুন্ডক উপনিষদেই সত্যমেব জয়তে শব্দটি আছে। ঋগ্বেদের সংহিতা অংশে 1028টি সূত্র আছে, জানতে হবে এটা। সামবেদের স্ত্রগুলি যজ্ঞের সময় গানের মতো আবৃত্তি করা হতো, তার জন্য একে সামগানও বলা হয়। যজুর্বেদে যাগযজ্ঞের মন্ত্রাদির কথা পাওয়া যায়। অথর্ববেদে নানা রকম সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা ও নানা বশীকরণ মন্ত্রাদি ছিল, ঠিক আছে। বেদ পাঠের জন্য যে 6টি বিদ্যার প্রয়োজন ছিল, বেদ পাঠের জন্য যে 6টি বিদ্যার প্রচলন ছিল সেগুলোকে বেদাঙ্গ বলা হয়। 6টি বিদ্যা কী কী? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। মহাভারতের আসল নাম ছিল জয় সংহিতা। ব্যাসদেব এটি রচনা করেছিলেন, সকালে বলেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক একটা। মহাভারত জানতে হবে কে লিখেছে না, ব্যাসদেব। এর আসল নাম জয় সংহিতা। দেখো আমি যেগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু ডিপ, মানে কত হার্ড দিলে যাতে তোমরা পারবে পরীক্ষায়, ঠিক আছে, যাতে তোমাদের কনফার্ম হয়ে যায়।
যে আমি এটা পড়েছি আমি এটা পারবো। নেক্সট হচ্ছে আদি বৈদিক সভ্যতা বা ঋগ বৈদিক সভ্যতা। ঋগ বৈদিক সভ্যতায় গ্রামের শাসনকর্তা যিনি ছিলেন তাকে বলা হতো গ্রামণী, ঠিক আছে। রাজা এই যুগে সরি ঋগ বৈদিক যুগে রাজা সর্বশক্তিমান হলেও তিনি কখনোই স্বৈরাচারী ছিলেন না। তাকে সর্ববিষয়ে সভা ও সমিতি দুটি পরিষদের মত নিয়ে চলতে হতো, ঠিক আছে। দুটি পরিষদের মত নিয়ে চলতে হতো, তিনি একা চলতে পারতেন না। আচ্ছা আমি বোঝাচ্ছি না, শুধু পয়েন্টগুলো বলে বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো তোমরা একটু শুনে নেবে, ঠিক আছে। ঋগ বৈদিক যুগে মানুষের সামাজিক জীবন কিরকম ছিল না, সমরস ও সুরা নামক দুটি পানীয় তারা ব্যবহার করত। ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামে একটি স্ত্রী বলা হচ্ছে ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদোদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এটা পরীক্ষা আসে না, ফালতু পয়েন্ট একটা। ঋগ বৈদিক যুগের সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, আগে বললাম। কৃষি তাদের প্রধান ভিত্তি ছিল। ঋগ্বেদে গুরুকে বলা হচ্ছে অঘন্য, যাকে হত্যা করা যায় না, ঠিক আছে। যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন হতো বলে ঘোড়ার মর্যাদাও ছিল গুরুর সমান। নিষ্ক ও মনা নামে স্বর্ণমুদ্রা ব্যবহৃত হতো। আর যদি ধর্মীয় জীবন কীরকম ছিল, ইন্দ্র ছিলেন এই যুগের শ্রেষ্ঠ দেবতা দেবরাজ, তাকে বলা হতো পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী। এই যে পুরন্দর শব্দের অর্থ কি না, দুর্গ ধ্বংসকারী, এটা জানতে হবে। ইনি ছিলেন বৃষ্টির দেবতা। সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী। সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র জপ করা হয়। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে উল্লেখ আছে। সরস্বতী ছিলেন নদীর দেবতা। বলি ও শুল্ক বলে দু ধরনের রাজস্ব আদায় করা হতো ওই যুগে। ব্রাহ্মণ ও রাজপরিবারের সদস্যদের কোনো রাজস্ব দিতে হতো না, জনসাধারণই তা বহন করতো। এগুলো আসবে না পরীক্ষায়। ঋগ বৈদিক যুগে কিন্তু অস্পৃশ্যতার সূচনা হয়, শূদ্র ছিল অপবিত্র। ফালতু পয়েন্ট কিন্তু জানতে হবে আমাদেরকে, কেউ অপবিত্র হয় না, ঠিক আছে। ঋগ্বেদিক যুগে মানুষের অর্থনৈতিক জীবন কীরকম ছিল না, এই যুগে লোহার ব্যবহার দেখা যায়। লোহার লাঙ্গলের ব্যবহার শুরু হলে বন জঙ্গল পরিষ্কার করা সহজ হয় ও সেই সঙ্গে বসতি ও কৃষির সম্প্রসারণ হয়। ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়। আচ্ছা, হরপ্পা সভ্যতা, আর্য সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি। হরপ্পা ছিল নগরকেন্দ্রিক, আর্য সভ্যতা ছিল গ্রামীণ। আর্যদের ঘরবাড়ি ছিল বাঁশ ও খড়ের তৈরি। হরপ্পা সভ্যতা আদিবাসীরা পোড়া ইটের তৈরি বহুতল গৃহে বাস করত। হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। বৈদিক সভ্যতা ছিল লৌহ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতায় ঘোড়া অজ্ঞাত ছিল, কিন্তু আর্যদের কাছে ঘোড়া ছিল অতি গুরুত্বপূর্ণ প্রাণী। হরপ্পা সভ্যতায় সংস্কৃতিতে মূর্তি পূজার প্রচলন ছিল, কিন্তু প্রকৃত পূজারী হরপ্পা সভ্যতায় স্ত্রী দেবতার প্রাধান্য ছিল। হরপ্পাবাসীরা মৃতদেহ কবর দিত, আর্যরা মৃতদেহ দাহ করত। আচ্ছা, এরপর চলে এসেছে জৈন ও বৌদ্ধ ধর্ম। এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা। জৈন ধর্ম নিয়ে প্রথম আলোচনা করছি। 24 জন তীর্থঙ্কর ছিলেন বা পথ নির্মাতা। সর্বপ্রথম তীর্থঙ্কর ঋষভদেব, সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর মহাবীর। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। 24 জন তীর্থঙ্করের মধ্যে কেবলমাত্র 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ ও 24তম তীর্থঙ্কর মহাবীরের সম্বন্ধে জৈন ধর্ম গ্রন্থে কিছু সংবাদ পাওয়া যায়, ঠিক আছে। পার্শ্বনাথ বা পরেশনাথ ধর্ম সম্বন্ধে যে উপদেশ প্রচার করেন তা চতুর্যান নামে খ্যাত, যথা অহিংসা, সত্য, ঐশ্বর্য ও পরিগ্রহ। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, 23তম ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ, 24তম ছিলেন মহাবীর। মহাবীর নিয়ে কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি। 540 অব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রামে তিনি জন্মগ্রহণ করেন যাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে, ঠিক আছে। পিতৃদত্ত ছিল পিতৃদত্তর নাম ছিল বর্ধমান, পিতার নাম ছিল বর্ধমান। আচ্ছা,
পিতার দেওয়া নাম ছিল বর্ধমান, পিতার নাম ছিল সিদ্ধার্থ ও মাতা ছিলেন লিচ্ছবি বংশীয়া রাজকন্যা ত্রিশলা। স্ত্রীর নাম ছিল যশোদা, কন্যার নাম ছিল প্রিয়দর্শনা। পরীক্ষা আসে এগুলো। 30 বছর বয়সে সংসার ত্যাগ করেন। দীর্ঘ 12 বছর কঠোর সাধনার পর ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে তিনি, কি বললাম, 30 বছর দীর্ঘ সাধনার পর ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে তিনি কৈবল্য লাভ করেছিলেন। ঠিক আছে, জানতে হবে ওটা, কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক। আমি একটু স্পিড বলছি কারণ তোমাদের সময় খুবই অল্প, সেই জন্য একটু একটু স্পিডই করতে হবে। স্পিড করা উচিত নয়, এরকম কারো মাথায় থাকে না, কিন্তু আমি জাস্ট পয়েন্টগুলো বলছি, তোমরা এগুলো একটু ভালো করে নিজে থেকে পড়ে নেবে। ঠিক আছে, কারণ এখন তো তার সময় নেই যে স্পেশাল তোমাদেরকে স্ক্রিন দিয়ে পড়াবো একটা একটা কোয়েশ্চেন টপিক মানে দিয়ে, সেরকম এখন আর সময় নেই। ঠিক আছে, চেষ্টা আমি করছি ভালো করে পড়ানোর, যাতে তোমাদের কাজে লাগে, তো সেটা নিয়ে মন খারাপের কিছু নেই। সিদ্ধিলাভ করেছিলেন, সিদ্ধিলাভ করার পরে তার নাম ছিল জিতেন্দ্রীয়। ঠিক আছে, চিরতরে বস্ত্র ত্যাগ করে নির্গ্রন্থ বা গ্রন্থিহীন বা সংসার বন্ধহীন হন। কৈবল্যের মাধ্যমে তিনি কামিদিরপুর ও সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীর বা জিন জয়ী বলা হতো। জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয়। 468 খ্রিস্টপূর্ব 72 বছর বয়সে রাজগৃহের কাছে বাবা নাগরীতে তিনি অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেন। জৈন ধর্মের মধ্যে কিছু কিছু অন্তর্বিরোধ হয়েছিল, যেগুলো জানতে হবে। দুভাগ ভাগ হয়ে যায়, দিগম্বর শ্বেতাম্বর, তোমরা জানো এটা। মহাবীরের দৃষ্টান্ত অনুসরণ করেছিলেন। একজন নেতা ছিল ভদ্রবাহু। ঠিক আছে, যারা বস্ত্র ধারণ করতেন না তাদেরকে ভদ্রবাহু পরিচালনা করতো, এবং স্থলভদ্র, যিনি শ্বেতবস্ত্র পরিধান করতেন তাকে বলা হতো স্থলভদ্র। তিনি ওই শ্বেতাম্বর আর দিগম্বর, যারা বস্ত্র পরিধান করতো না তাদের ভদ্রবাহু পরিচালিত করতো, যারা বস্ত্র পরিধান করতেন মানে শ্বেতাম্বর, তাদেরকে ভদ্রবাহু, স্থূলভদ্র তাদেরকে মানে নেতৃত্ব দিতেন। ঠিক আছে, মহাবীরের আদর্শ 3টা ছিল। ত্রিরত্ন কী কী ছিল? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। এটা জানতে হবে পয়েন্টটা। দুটো ধর্ম সম্মেলন হয়েছিল জৈন ধর্মেও। প্রথম হয়েছিল 300 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে। এখানে মহাবীরের উপদেশগুলিকে 12টি অঙ্গতে সংকলিত করা হয়, এগুলোকে দ্বাদশ অঙ্গ বলা হয়। দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন হয়েছিল গুজরাটের বল্লভীতে। এটা করেছিলেন ঠিক নাম দেওয়া নেই, কিন্তু কেউ তো নিশ্চয়ই করেছে। হয়েছিল কোথায়? গুজরাটের বল্লভীতে। এখানে জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে ওই দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলনে আবার নতুনভাবে ধর্মগ্রন্থ সংকলন করা হয়। বর্তমানে ওই সংকলনগুলো জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত। এটা জানার দরকার নেই, জানতে হবে যে কোথায় হয়েছিল, গুজরাটের দেবল্লভীতে। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এর নেক্সট টপিক হচ্ছে, এটা সবাই জানে, এটা গৌতম বুদ্ধ করেছিল। কিছু পয়েন্ট বলে দিচ্ছি। কপিলাবস্তু রাজ্য সাক্ষ্য নামে এক ক্ষত্রিয় বংশে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। 566 খ্রিস্টপূর্ব 566 অব্দে বৈশাখী পূর্ণিমার দিন কপিলাবস্তুর লুম্বিনী নামক এক উদ্যানে তার জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। 16 বছর বয়সে গোপা বা যশোধা নামক এক রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হয়। 29 বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। মহাভিনিষ্ক্রমণ, মায়ের বন্ধন ক্রমে বৃদ্ধি পাচ্ছে দেখে এক গভীর নিশীথে সবার আগোচরে তিনি গৃহত্যাগ করেন। বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। এটা কিন্তু জানতে হবে যে মহাভিনিষ্ক্রমণ কি না, গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেছিলেন সেটাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, প্রথমে তিনি আলার কালাম নামে এক শিশির শিষ্য গ্রহণ করেছিল। দীর্ঘ এক অশ্বত্থ বৃক্ষের নিচে দীর্ঘ 1 মাস ধ্যানের পর মতান্তরে মোটামুটি 49 দিন এক রাত্রির শেষে প্রহরে তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। এ সময় তার বয়স ছিল 35 বছর। বোধি লাভের পর তার নাম হলো বুদ্ধ। পরম জ্ঞানী, বুদ্ধ কথার অর্থ কি? পরম জ্ঞানী, তথাগত, যিনি পরম জ্ঞানী সন্ধান পেয়েছেন। যে স্থানে তিনি বুদ্ধত্ব
তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া। যে বৃক্ষটির নিচে তিনি ধ্যানরত হয়ে তিনি বুদ্ধত্ব অর্জন করেন তার নাম হয় বোধক্রম বা বোধিবৃক্ষ, ঠিক আছে। নেক্সট তিনি বর্তমানে সারনাথ, সেখানে তিনি প্রথম ধর্মপ্রচার করেছিলেন। এই ঘটনাটা ধর্মচক্র নামে পরিচিত। 486 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। মহাপরিনির্বাণ সূত্রে তার মৃত্যুর মর্মস্পর্শী বিবরণ আছে। এই ঘটনা মহাপরিনির্বাণ নামে খ্যাত। অষ্টাঙ্গিক মার্গ ছিল গৌতম বুদ্ধের, ঠিক আছে। কী কী ছিল? সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সম্যক সমাধি। বৌদ্ধ গ্রন্থ ছিল, কী ছিল না পালি ভাষায় বুদ্ধদেব তার উপদেশ দান করতেন। বুদ্ধের বাণী ও উপদেশগুলি এই 3টি খণ্ডে লেখা হয়। পালি ভাষায় রচিত এই 3টি খণ্ডকে একত্রে বলা হতো ত্রিপিটক। জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ত্রিপিটকের 3টি খণ্ড হলো সুত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। সুত পিটকে বুদ্ধের উপদেশ বলি রয়েছে। বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও সংঘের নিয়মাবলী রয়েছে। অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ আলোচিত হয়েছে। পালি ভাষায় রচিত জাতক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে বৌদ্ধ ধর্মের পূর্বজন্মের কাহিনী রয়েছে, ঠিক আছে। সিংহলি গ্রন্থ মহাবংশ ও দীপবংশ গ্রন্থ দুটিতে বৌদ্ধ ধর্মের ইতিহাস আলোচিত হয়েছে। কিছু কিছু অন্তর্বিরোধ বৌদ্ধ ধর্ম হয়েছিল, যার ফলে এটা হিনজান ও মহাযান দুভাগে ভাগ হয়ে যায়। 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এগুলো জানতে হবে। প্রথম হয়েছিল 483-তে, রাজগিরিতে হয়েছিল, মহাকাশ্যপ সভাপতি করেছিলেন, রাজা ছিলেন অজাতশত্রু। দ্বিতীয় হয়েছিল 383 বিসিতে বৈশালীতে কালাশোকের নেতৃত্বে। তৃতীয় হয়েছিল 288 বিসিতে পাটলিপুত্রতে অশোকের নেতৃত্বে। চতুর্থ হয়েছিল 72 এডিতে কাশ্মীরে কনিষ্কের নেতৃত্বে, ঠিক আছে। জানতে হবে একটা পয়েন্ট, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, হিনজান ও মহাযান। এরপর রয়েছে ষোড়শ মহাজন, তিনি বলেছেন, এটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি শুধু টপিকগুলো বলছি, না আলোচনা করবো বুঝতে পারছি না, তোমাদের সময়টা কিন্তু অতটা নেই আর। আচ্ছা, আলোচনা করে দিচ্ছি, ষোড়শ মহাজনটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তারপর তখন দেখছি কী হয়। তোমাদেরও সময় নষ্ট করতে চায় না, এরকম তোমাদের ফল তো পাওয়া যাবে নিশ্চয়ই, শুনলে তোমরা পয়েন্টগুলো মাথায় চলে আসবে ফট করে। ষোড়শ মহাজনের 16টা রাজ্য ছিল, ঠিক আছে। সেগুলো এখন বর্তমানে এগুলো আছে, এটা জানতে হবে যেটা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় গ্রন্থে এই ষোড়শ মহাজনের কথা পাওয়া যায়, ঠিক আছে। অঙ্গ পূর্ব বিহারে আছে, মগধ দক্ষিণ বিহার, কাশী বারাণসী, কৌশল অযোধ্যা, ব্রিজি উত্তর বিহার, মল্ল গোরখপুর, চেদি বুন্দেলখণ্ড, বৎস এলাহাবাদ, কুরু দিল্লি, পাঞ্চাল বেরিলি বদায়ন অঞ্চল, মৎস্য জয়পুর, সুরসেন মথুরা, অশোক গোদাবরী নদী উপত্যকা, শ্রাবন্তী অবন্তী মালব, গান্ধার পেশোয়ার, রাওয়ালপিন্ডি, কম্বোজ, পশ্চিম কাশ্মীর। এই 16টা মহাজনপদ ছিল, ঠিক আছে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশোক, মহারাষ্ট্রে। এই রাজ্যগুলি ব্রিজি ও মল্ল রাজ্যে প্রজাতন্ত্র ছিল। এরপরে চলে এসেছে হর্ষঙ্ক বংশ, ঠিক আছে। আচ্ছা, মগধের উত্থান হয়েছিল কীভাবে? মগধ যথাক্রমে 4টি রাজবংশ রাজত্ব করে। মগধে যথাক্রমে 4টি রাজবংশ রাজত্ব করে, হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ ও মৌর্য। হর্ষঙ্ক বংশে বুদ্ধদেব সমসাময়িক বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, 545 খ্রিস্টপূর্ব। তার উপাধি ছিল শ্রেণিক। নেক্সট হচ্ছে অজাতশত্রু। বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু মগধের সিংহাসনে বসেন, তার উপাধি ছিল কুনিক, এগুলো জানতে হবে। তার আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। উদয়ভদ্র তিনি পাটলিপুত্র বা পাটনা শহর প্রতিষ্ঠা করেন। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কালাশোক ছিলেন। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক বা কাকবর্ণ সিংহাসনে বসেন। তিনি স্থায়ীভাবে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন। কালাশোকের নেতৃত্বে দ্বিতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়। নন্দবংশ, মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। নন্দবংশ ছিল প্রথম অক্ষত্রিয় বংশ। একরাট বা একছত্র সম্রাট, সর্বক্ষত্রান্তক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয়োচ্ছেতা এবং দ্বিতীয় পরশুরাম বলা হচ্ছে। ধননন্দ, এই বংশের রাজা ধননন্দ এক সুবিশাল সাম্রাজ্য
ও শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন। তার রাজত্বকালে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার ভারত অভিযানে আসেন। খুব ইম্পর্ট্যান্ট লাইন। আলেকজান্ডার কার অধীনে ভারতে আসেন, কার সময়কালে? না ধনাঢ্য সময়কালে। কবে? না 327-26 অব্দে, ঠিক আছে। মৌর্য বংশ, সবাই জানো চন্দ্রগুপ্ত মৌর্য। কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে। কৌটিল্য বা চাণক্যর আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি অর্থশাস্ত্র নামক একটি বিখ্যাত রচনা করেছিলেন, জানতে হবে এটা। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে স্যান্ড্রোকট্টাস নামে পরিচিত ছিল। কী ছিল? স্যান্ড্রোকট্টাস। গ্রিকদের কাছে স্যান্ড্রোকট্টাস নামে পরিচিত ছিলেন। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিস নামে এক গ্রিক দূতকে পাঠান। মেগাস্থিনিস ইন্ডিকা নামক গ্রন্থ ভারত বিবরণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান। চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটের জুনাগড়ে সুদর্শন লেকটি নির্মাণ করেন। চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদ ছিল কাঠের তৈরি, যার কারুকার্য জগৎখ্যাত ছিল। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন। অশোক মগধে বসেছিলেন বিন্দুসারের মৃত্যুর পর। অশোক তার শিলালিপিতে দেবনাম প্রিয় বা দেবতাদের প্রিয় ও প্রিয়দর্শী নাম উল্লেখ করেছিলেন। অশোকের রাজ্য অভিষেক হয়েছিল 270 খ্রিস্টপূর্বাব্দে। রাজ্য অভিষেকে নববর্ষ 260 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ রাজ্য জয় করেন। কলিঙ্গ যুদ্ধের বর্ণনা অশোকের 13তম শিলালিপিতে পাওয়া যায়। অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। উপগুপ্ত নামক এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষিত হন। দেখো, এই পয়েন্টগুলো কিন্তু একদম ডিপ পয়েন্ট। এরকম জানলে কিন্তু পরীক্ষার ভুল হবে না। অশোক কার কাছ থেকে সাধনা শিখেছিলেন? না উপগুপ্ত নামক এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে। এগুলো সব বইয়ে পাওয়া যায় না, ঠিক আছে। অশোকের ধর্মমত বৌদ্ধ ধর্মের চেয়েও বেশি উদার ছিল। অশোকের এই ধর্মমতকে ধম্ম নামে অভিহিত করা হয়। অশোকের 14তম শিলালিপিতে এই ধর্মের কথা উল্লেখ আছে। 1837 সালে জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের শিলালিপিগুলি পাঠ উদ্ধার করেন। পাটলিপুত্রে তিনি তৃতীয় বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন। তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা সিংহলে শ্রীলঙ্কাতে বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন। তিনি ঘোষণা করেন যে সব মনীষী প্রজা মমা, সব মানুষই আমার সন্তান। অশোক জানতে হবে না এটা। উত্তরপ্রদেশের সারনাথ প্রাপ্ত সিংহ স্তম্ভ, যা অশোক স্তম্ভ নামে, ও ভারতবর্ষের জাতীয় প্রতীক অশোক নির্মাণ করেন। অশোকের আমলে নির্মিত স্তূপগুলির মধ্যে সাঁচের স্তূপ সর্ববৃহৎ ছিল। বরাবর পাহাড়ে অশোক নির্মিত চৈত্যে বা গুহা মন্দির খুবই বিখ্যাত। লোমস ঋষির গুহা স্থাপত্য ও নাগার্জুন গুহা স্থাপত্য অন্যতম। এ বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সেনাধ্যক্ষ পুষ্পমিত্র অঙ্গ সিংহাসনে বসেন এবং মগধে পুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মৌর্য যুগের সমাজ জীবন কীরকম ছিল? না তাম্রলিপ্ত, সপারা, কল্যাণ ও ভূখণ্ডগুচ্ছ ছিল এই যুগের উল্লেখযোগ্য বন্দর। চন্দ্রগুপ্ত মৌর্যের কাষ্ঠ নির্মিত বিশাল রাজপ্রাসাদটির কথা জানা যায় মেগাস্থিনিস রচনা থেকে, ঠিক আছে, পাঠ্যপুত্রে। মৌর্য শিল্পে কিছু বিদেশি প্রভাব থাকলেও শিল্পের বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভারতীয় এবং তার উদ্দেশ্য ও আদর্শ কর্তৃক পরিকল্পিত। এ কারণে এই শিল্পকে দরবারি শিল্প বলা হয়। ভারতে বিদেশি আক্রমণ, ঠিক আছে, হয়েছিল। আচ্ছা, অনেক টপিক আছে, আমি টপিকগুলো শুধু বলে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নেবে, ঠিক আছে। ভারতে বিদেশি আক্রমণ কখন কী হয়েছিল এগুলো পড়ে নেবে একটু। শক বংশ পড়ে নেবে, পল্লব বংশ পড়ে নেবে, কুষাণ সাম্রাজ্য পড়ে নেবে, কনিষ্ক পড়ে নেবে, সাতবাহন, প্রথম সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী, গুপ্ত সাম্রাজ্য, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। গুপ্ত যুগে নিয়ে 2-4টি পয়েন্ট জেনে নেবে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর আসছে হুন আক্রমণ, শশাঙ্কের নেতৃত্বে গড়ের উত্থান, পুষ্যপতি বংশ, হর্ষবর্ধন, বাংলার পাল বংশ, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল, সেন বংশ, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, বাতাপির আদি চালুক্য বংশ, দ্বিতীয় পুলকেশী, রাষ্ট্রকূট।
কিছু কিছু পয়েন্ট আরও আছে যেগুলো পড়ে নেবে, ঠিক আছে? এখন বেশি ভিডিও লং করছি না, তোমাদের সামনে পরীক্ষা, যেগুলো বললাম একটু পড়ে নেবে, ঠিক আছে? ভালো করে এরকমভাবে ডিপ ডিপ পড়ো, হয়ে যাবে। তো এখানে রাখছি। ভালো লাগলে একটু অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?